আশাপূর্ণা দেবী। জন্ম 1909 সালের 8ই জানুয়ারি এবং মৃত্যু 1995 সালের 12ই জুলাই। আমার একটু দেরি হয়ে গেল শ্রদ্ধা জানাতে। 12ই জুলাই ছিল তার প্রয়াণ দিবস। সাহিত্যের কথা বলতে গেলে আশাপূর্ণা দেবীর অবদান অনস্বীকার্য। বিংশ শতাব্দীর মাঝামাঝি তিনি সাহিত্যে একটা ছাপ ফেলেছেন, অবদান রেখেছেন। মূলত পিতৃতান্ত্রিক সমাজে নারীদের সামাজিক জীবন, মানসিক চাপ, মন প্রতিবাদী হয়ে উঠত। আশাপূর্ণা সেই প্রতিবাদিনীদের মধ্যে প্রথম সারিতে বিরাজ করেন। লেখেন প্রথম প্রতিশ্রুতি। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বললেই চলে, কিন্তু পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি, পেয়েছেন সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার জ্ঞানপীঠ, পেয়েছেন একাডেমি সহ অন্যান্য অনেক পুরস্কার। তার এই অপরাধ যে ছোট গল্পটি আমি তার শ্রদ্ধাঞ্জলি হিসাবে পড়তে চাই, তাতে তিনি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের নিয়ম, শিষ্টাচার, আতিথেয়তা রক্ষা করতে গিয়ে একটা ছোট্ট চুরি কিভাবে আড়লিত করে দিয়েছিল একটা পরিবারকে, তারই গল্প। কাণ্ড দেখেছ? নীরেন কি লিখেছে? চায়ের পেয়ালাটা টেবিলে নামাইয়া দিয়া কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে, নীরেন, রাঙা ঠাকুরপো? সে আবার তোমাকে কি চিঠি লিখেছে? যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি। ও মা, কেন গো, কি এমন লিখলো? আর কি লিখেছে? এখানে ওদের সাহিত্য সম্মিলনী নাকি ঘোড়ার ডিম হবে, তাই আসছেন। কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে, তাই দয়া করে এই গরিবের কোণে পদার্পণ করবেন। কল্যাণী পরেশের রাগের কারণ বুঝিয়াও হাসিয়া ফেলে, বলে, আপনার লোক আসবে সে তো আনন্দের কথা, এত রাগ কেন তোমার? যাও যাও, বাজে বকো না। পরেশ চায়ের পেয়ালা তুলিয়া লইয়া আবার টেবিলে বসাইয়া দেয়। মাসের আজ 23 তারিখ, তা জানো নাকি জানো না? খুব জানি, হাড়ে হাড়ে জানি। তবে তা বলে কি হবে? আসবে বলেছে, বারণ করতে তো পারো না। কেন পারবো না? গরিবের অনেক কিছুই পারতে হয়। আমি লিখে দিচ্ছি সোজাসুজি, দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমার খাঁটি কলকাতাতে থাকাই সুবিধে। দেখ, তাই কখনো বলা যায়? ওর নিজের সুবিধে অসুবিধে না ভেবে কি আর লিখেছে? তাহলে বুঝতে পারবে তোমার ইচ্ছে নেই। পারলে আর করা যাবে কি? চালাবো কি করে তাই বলো? যদি আমাদের মতো অবস্থার লোক হতো আলাদা কথা ছিল। ওরা কি চালে চলে তা জানো না তুমি? দুনিয়ার যে দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ আছে, সে কথা যেন মানতেই চায় না। হ্যাঁ জানি, ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো 2-1 বার, নতুন বউ ছিলাম যখন। কি সুন্দর বাড়ি, কি চমৎকার সাজানো, কত গয়না খুড়িমার, তেমনি কি সুন্দর অহংকার, কি চমৎকার লম্বা চাল। নতুন খুড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না, বুঝলে? কল্যাণী হাসিয়া বলে, সেই রাগ আছে এখনো? রাগ মোটেই নয়, তবে মনে আছে এই পর্যন্ত। অবশ্যই নীরেন সুরেন বরাবরই ভালোবেসে আমাদের, কিন্তু ওই যে বললাম, দারিদ্র জিনিসটা কি সেটা জানে না বলেই বোধ হয় নেহাত অবুঝ। আমাদের খাওয়া পরা চাল চলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে, এই আর কি। কল্যাণী মিনিট খানেক চুপচাপ থাকিয়া বলে, কদিন থাকবে? খেয়ে জানে কদিন, তবে সপ্তাহ খানিকের কম কি আর। এতক্ষণ পরে সর পড়িয়ে যাওয়া ঠান্ডা চাটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে শেষ করিয়া ফেলে পরেশ। মুখ দেখিয়া মনে হয় নিমের পাঁচন গিলিয়াছে বুঝি।
কল্যাণী খানিক পরে ঘুরিয়ে আসে আবার বলে, দেখো, বারণ করে দেওয়াটা কি ঠিক হবে? যতই হোক জ্ঞাতি, এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে। লোক লজ্জা বলে একটা কথা আছে তো। আছে, তা পরেশও জানে না এমন নয়, কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করিলেই যে হাত পা ঠান্ডা হইয়া আসে তার। মাসের শেষের 7-8টা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবান জানেন। কল্যাণী তো লোক লজ্জার দোহাই পারিয়া নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল, কিন্তু বিবেচনার আরও একটা দিক কি নাই? পরেশের সারা মাসের সমগ্র সংসারের খরচ নীরেনের 1 মাসের সিগারেটের খরচা হওয়াও বিচিত্র নয়, হয়তো আরও বেশি। তাহাকে ডাকিয়া আনিয়া 7 দিন চালানোই কি সোজা? কিন্তু অন্তত সৌষ্ঠব করিয়া চালানো। সৌষ্ঠব করিতে গেলে নিজেদের পরন পরিচ্ছদ, বিছানা বালিশ সব কিছুর উপর সাময়িক একটু প্রলেপ লাগাইতে হয়। অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর অতিথির সঙ্গে নিজেদের ভাগ পাইতে যা হয়, মাথায় তেল, দাঁতের মাজন হইতে শুরু করিয়া চায়ের পেয়ালা পিরিচ পর্যন্ত সব কিছুর উপর হইতে দারিদ্র্যের জীর্ণ বিবর্ণতা দূর করিতে গেলে কোথায় গিয়া ডুবিতে হয় তার কি হিসাব আছে? আর যদি দৈন্যের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করিয়া ভিক্ষুকের বেশে দাঁড়াও, তো সে আলাদা কথা। হয়তো করুণার বশে উপহারের ছদ্মবেশ পরাইয়া কিছু সাহায্য করিয়া যাইতেও পারেন নিলেন। কিন্তু কেন? চক্ষুলজ্জা জিনিসটা কি এত প্রবল পরাক্রমশালী? কল্যাণীর তাই মত। পরেশই যে একেবারে চোখের চামড়াহীন তাও তো নয়। অনেক ভাবিয়া চিন্তিয়াই সে এমন অভদ্রের মতো প্রস্তাবটা করিতে চাহিতেছিল। কিন্তু আর কিন্তু ঘণ্টাখানেক ধরিয়া অনেক খসড়া, অনেক মূষাবিদ্যার পর লাঠি বজায় রাখিয়া সাপ মারা কৌশল সম্বলিত একখানা চিঠি খাড়া করিয়া কলমটি সবে নামাইয়া কল্যাণীকে ডাক দিয়েছে পরেশ। হঠাৎ উঠোনের দরজার কাছে বহুদিন পূর্বে শ্রুত পরিচিত কণ্ঠটি বাজিয়া ওঠে, কই নতুনদা, খবর কি? বাড়িতে আহটাহ তো? মুহূর্তের মধ্যে চিঠিখানা বিছানার তলায় চালান করিয়া দিয়া বিবর্ণ মুখে হাসি টানিয়া আনিতে আনিতে পরেশ ঘরের বাহিরে আসিয়া দাঁড়ায়। আরে তুমি আজকে এসে পড়লে যে? এই তোমাকে চিঠি লিখতে বসেছিলাম। নীরেন পিছনের কুলিটার হাতে খুচরা গুনিয়া পয়সা দিতে দিতে সহাস্যে বলিল, কি লিখছিলে? ভাষা। যদিও তুমি আসিবে শুনিয়া যার পরনেই আনন্দিত হইলাম, কিন্তু ইত্যাদি। অতএব কুলিবাহিত চকচকে চামড়ার সুটকেসটা এবং নীরেনের গায়ের ঝকঝকে গরদের পাঞ্জাবিটার পানে চকিত দৃষ্টি ফেলিয়া পরেশ হো হো শব্দে হাসিয়া ওঠে। তা কেন? সোজাসুজি বলেই দিচ্ছিলাম। এসো না হে ভায়া, আমার এখানে জায়গা হবে না। তোমার বৌদি আবার নিজেদের নিভৃত কুঞ্জে বাইরের লোকের ভিড় পছন্দ করেন না কি না? যে সুরে বলা হয় কথাটা, তাতে অবশ্য সন্দেহ থাকে না যে নিতান্তই পরিহাস এটা। বলা বাহুল্য, কল্যাণীও আসিয়া দাঁড়াইয়াছিল। মিথ্যা রাগের ভান দেখাইয়া বলে, দেখেছ রাঙা ঠাকুরপো, দেখো খামোখা ভদ্র মহিলার নামে কীরকম মিথ্যে অপবাদ দেওয়া। মানহানির মামলা আনুন। বলিয়া উঠিয়া আসে নীরেন। কই, ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না যে? গেছে খেলা করতে, আসবে এক্ষুনি। তারপর তোমার খবর কি? আমাদের খবরের জন্য তো ঘুম হচ্ছে না আপনার। নেহাত প্রাণের টানে এসে পড়লাম তাই। ইস, নিজের কাজ না পড়লে আসতেন যে।
হয়েছে হয়েছে, ঝগড়া টগড়া সব তোলা থাক। এখন সকলের আগে এক পেয়ালা চা আনুন দেখি। চা? এক পেয়ালা চা? আকাশ হইতে আছাড় খেলি কেমন লাগে। হীরের আংটি, গরদের পাঞ্জাবি আর 52 ইঞ্চির ফরাসটাঙ্গার ধুতি পরা এই সুকান্তি ভদ্রলোককে কোন পেয়ালায় চা দেবে কল্যাণী? মোটা মোটা যে কোটা 3-4 পেয়ালা আছে বাড়িতে, তার সবগুলোই হাতল ভাঙা। পিটিছি বা কই? প্রস্তুত হইবার অবকাশ মাত্র না দিয়া এরকম অভব্যের মতো আসিবার কি প্রয়োজন ছিল নীরেনের? ছেলেমেয়েরা বেড়াইয়া ফিরিবে এক্ষুনি। সন্তুর পরনে কি আছে? নীল ডোরা কাটা সেই হাফ শার্টটা না? কলারটা কবে যেন ছিঁড়িয়া উধা হইয়া গিয়াছে। মিনুর গায়ে কল্যাণীর কোন জন্মের পুরনো একখানা ভয়েল শাড়ি কাটা ফ্রক। পাশের বাড়ির লতিকার কাজ হইতে শ্বেত পাথরের মতো দেখিতে সেই পেয়ালা একটা চাহিয়া আনা যায়, কিন্তু ছেলে মেয়েদের জামা জুতা, নিজের শ্রীহীন শাড়িখানাও কি কিছুই পীড়াদায়ক নয়? চিন্তা বাতাসের চাইতেও নাকি দ্রুতগামী। পলকের মধ্যে কত কী তো ভাবিয়া ফেলিল কল্যাণী, তবু কত অজস্রই বাকি থাকিল। হীরের আংটি আর 52 ইঞ্চি ধুতির মালিকটি রহিয়াই গেল যখন, মিনিটে মিনিটে নতুন নতুন বিপদ আসিয়া দেখা দেয় নতুনতর দুশ্চিন্তা। প্রতি পদক্ষেপে, প্রতিটি আচরণে কি নিদারুণ লজ্জা। নীরেন অবশ্য চাল ফলায় না, কিন্তু তার স্বাভাবিকত্বটুকুও যে পরশের চোখে রীতিমতো চাল। গায়ে রক্ত নিংড়াইয়া প্রাণপাত করিয়া যে আয়োজনটুকু করিয়া আনে পরেশ, সংসারের হাড় ভাঙা খাটুনির মধ্যে অতি কষ্টে যত্নে কল্যাণী যা পাতে তুলিয়া দেয়, সেই মহামূল্য জিনিসগুলো কি অনায়াস অবহেলাতেই পাতের নিচে ফেলিয়া দেয় নরেন। সন্দেশ, রসগোল্লার মতো দুর্লভ বস্তুই কিনা আধখানা খাইয়া বাকিটা জলের গ্লাসে ডুবাইয়া দিতে কিছুমাত্র দ্বিধা করে না নীরেন। এই 4 দিনের মধ্যে 3 দিন এই মর্মান্তিক দৃশ্য দেখিতে হইয়াছে পরেশকে। অসহ্য হইয়া আর সকালে এসে বলিয়াই ফেলিবার প্রয়োজন কি? ছেলে মেয়েরা কি আর কাকার পাতে খাইতে পারে না? নীরেন তাহার উত্তরে পাতে খাওয়ার অপকারিতা সম্বন্ধে লম্বা এক লেকচার দিয়া বসিল। অবশ্য নীরেনের সামনে মান বাঁচাইতে ছেলে মেয়েদের ভাগ্যেও উক্ত দুর্লভ বস্তু এগাত্রা যে না জুটিতেছে এমন নয়, কিন্তু সে তো তা তল সৈকতে বাড়ি বিন্দু মাত্র। তাছাড়া এক মুঠো পয়সা দিয়া কেনা জিনিস ফেলিয়া দেওয়া যায়? মিষ্টান্ন যে আবার অতি মিষ্টত্বের অপরাধে পরিত্যজ্য হইতে পারে, এ কথা পরেশের ধারণার অতীত নয় কি? নোনতা খাবার কল্যাণী নিজের হাতে ভাজিয়া দিল। এই একদম দালদার ব্যাপার দেখছি বলিয়া একেবারে উঠানে। যতই হোক পশ্চিম হইতে আসিয়াছে নীরেন, কাজেই কলকাতার সবই ভেজাল মনে হয় তার কাছে। ফেলিয়া দিয়া অবশ্য ক্ষোভ করিল বিস্তর, কিন্তু সেই ক্ষোভটা নিতান্তই সমাজজনিত দুর্নীতিজনিত ক্ষোভ। খাইতে না পাওয়ার জন্য তো নয়, অপচয়ের জন্যও নয়। 4 দিন পার হইয়াছে 4 বৎসরের দৈর্ঘ্য লইয়া। আরও 6 দিন নাকি থাকিতে হইবে নীরেনকে। সবে 26 তারিখ আজ, এখন আরও কত দিন? এবারে আবার 31 মাস। সভ্য, সামাজিক আর চক্ষু লজ্জা সম্মিলিত কল্যাণী এইমাত্র ফর্দ দিয়ে গেল বাজারের। লিখিবার মুখে যা খুশি লিখিয়াছে, নাকি মাথা টাথা খারাপ হইয়া গেল তার? শ্রাবণ মাস শেষ হয় নাই এখন, বলে কি না ফুলকপি আর মটরশুঁটি, ইঁচড় আর সজনে ডাঁটাইবার নয় কেন তবে? মাংস, ডিম, ফুলকপি, মটরশুঁটি, বড় কই মাছ, অনেকগুলা বাগদা চিংড়ি, লাউ আর নারিকেল, কিশমিশ, আলু বখরা, কত ফিরিস্তি।
এখানে এই শহরতলির বাজারে পাওয়া যাইবে না জানা কথা, কিন্তু কলকাতার বাজারে লোক পাঠালে ঠিকই পাওয়া যায়। কিছু বকশিস দিলে লতিকার চাকরি আনিয়া দিতে পারে। অমনি তার সঙ্গে চিনি পাতা দই ও সামান্য কিছু রাবড়ি। এটা কি হয়েছে? পরেশের কণ্ঠস্বর যতই চাপা হোক, ক্রোধটা ধরা পড়ে। শঙ্কিত কল্যাণী বলে, কি? এই ফর্দ, এ কি আমার শ্রাদ্ধের ভোজের ফর্দ হয়েছে? চমকাইয়া মুখ তোলে কল্যাণী। এ কি? এমন রূঢ় কথা তো জীবনে উচ্চারণ করে না পরেশ। ম্লান মুখে বলে, কদিন তো সোজাসুজি মাছ ভাত খাওয়ানো হলো, যাবার আগে দু একদিন একটু বিশেষ না করলে। সোজাসুজি মাছ ভাত করতে এই 4 দিনে 13 টাকা ধার হয়েছে আমার, তা জানো? ধার মনে করলেই আমার মাথা খারাপ হয়ে যায়, আর একটি পয়সাও ধার করতে পারবো না, ব্যাস। কল্যাণী ছলছল চোখে বলে, আর এই যে রাঙা ঠাকুরপো সন্তু মিনুকে কত টাকার খেলনা এনে দিলে, ছবির বই দিলে 3-4 খানা, কোন না 20-25 টাকার জিনিস হবে। বেশিও হতে পারে বুঝলাম, কিন্তু আমার তাতে কি সাশ্রয় হলো? খেলনা বেচে তোমার কপি মটরশুঁটি আনা যাবে? ছল ছল চোখের কোণ বাহিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়ে। কি ভয়ানক কটু কথা বলিতে শুরু করিয়াছে পরেশ। ও কেন বোঝে না কল্যাণীর এ আবদার শখের আবদার নয়, নিতান্তই সম্মান বজায় রাখার প্রশ্ন। কার সম্মান? পরেশেরই নয় কি? 5 টাকার ডাল ভাত খাইয়া নীরেন যদি 25 টাকা শোধ দিয়া যায়, খুব কি মুখ উজ্জ্বল হইবে পরেশের? তবু খাওয়া দাওয়ার আয়োজনটা তেমন ভালো করিতে পারিলে, যত্ন আত্মীর ভাব বেশি দেখাইলে কিছুটা মান তো থাকে। কে জানে, হয়তো যাওয়ার আগে আরও কিছু দেওয়া যাইতে পারে। তখন কোন মুখে মুখ দেখাইবে কল্যাণী? কল্যাণীকে? নীরেন তো তার বাপের বাড়ির দিকের লোক নয়। মান সম্মান যা কিছু সবই তো পরেশের। অথচ এই সাদা কথাটুকু কিছুতেই বুঝবে না পরেশ। ধার করা খুব খারাপ নিশ্চয়ই, কিন্তু নীরেন তো বারে বারে আসিবে না। জীবনে আর কোনোদিন হয়তো সুযোগ মিলিবে না তার আত্মীয়তার, উপহারের শোধ দিবার। পরের মাসে না হয় আরও কষ্ট করিয়া চালানো যাইবে, এখনকার মতো তো মান রক্ষা হোক। কিন্তু না, পরেশ যেন বুনো ঘোড়ার মতো জেদ করিয়া বসে আছে। অনেক তর্কের পরও ধার আর 1 পয়সাও করিতে রাজি হয় না সে। হ্যাঁ, ভালো ভালো দামি জিনিস আনিয়া দিবে না কেন? কল্যাণী দিক টাকা, যদি তেমন সঞ্চিত অর্থ থাকে কোথাও। হায় ভগবান, পরেশ কি জানে না কল্যাণীর কোথায় কি আছে? একটি ফুটো পয়সায় কি কল্যাণীর নিজের বলিয়া তোলা আছে কোথাও? সোনা বলিতে 1 ছিটে তাই কি বজায় আছে? সন্তুর টাইফয়েডে সেবার রাংরত্তিটুকুও তো গেছে। তবু রাগে দুঃখে একটু অবিমৃষ্যকারিতা করিয়া বসে কল্যাণী। বলে, বেশ, তুমি ধার করে করো, এখন শোধ দেব আমি। বটে নাকি? তা বেশ, ভালো ভালো। বেশি করে কিছু নাও না, বরং যাবার সময় নীরেনের বউ ছেলের নাম করে 1 হাঁড়ি মিষ্টিও দেওয়া যাবে 10 টাকা দিয়ে। কুটিল একটা হাসি হাসিয়া পরেশ ফর্দটা হাতে বাহির হইয়া যায়। কিছুক্ষণ পরে নীরেন আসে। যা ভয় করিয়াছে কল্যাণী, ঠিক তাই। কলিকাতা হইতে কল্যাণীর জন্য দামি 1খানা শাড়ি আনিয়া হাজির করিয়াছে নীরেন। ছি ছি, এ কি কাণ্ড রাঙা ঠাকুরপো! না ভাই না, কখনো না, এ শাড়ি নিতে পারবো না আমি। শুধু শুধু কেন তুমি এত খরচা করবে? নীরেনকে কথায় হারানো সহজ নয়। রাগ করে না, হেসে বলে, শুধু শুধু মানে কি? অর্থের সার্থকতা তো নারীর অঙ্গে। ধরুন, এই টাকায় যদি আমি ট্রাউজার করিয়া আনিতাম, তাকাইয়া দেখি তো কেউ? আর শাড়ি কিনিয়া শুধু নিজের চোখেই সুখ নয়, পছন্দ তারিফটা উপরি পাওয়া,
আচ্ছা বলুন, পছন্দ আছে কি না আমার? খুব আছে, কিন্তু যাকে মানায় তাকেই দেওয়া উচিত। আমি কখন কোথায় বা যাচ্ছি, দামি শাড়ি নিয়ে কি করব ভাই? এ তুমি রাঙা বউয়ের জন্য নিয়ে যাও। আহা, তোমার রাঙা বউকে তো জীবনে একখানি ভালো শাড়ি দিইনি। শত দুঃখেও হাসি পায় কল্যাণীর। বলে, দেবেই তো, জীবন ভরই দেবে। আরে বাপু, সে তো বলা বাহুল্য। তাই বলে সাধ হলে জীবনের আর কারুর জন্য একখানি শাড়ি কিনতে পারবো না, এরকম কোনো লেখাপড়া আছে? কিন্তু সত্যি রাঙা ঠাকুরপো, এটা নিতে মোটে মন সরছে না। তাই না হয় সাধারণ আট পৌরে শাড়ি দিতে একটা। দায় পড়েছে, নাই নিলেন। তোমার দাদা কিন্তু রাগ করবেন নাকি? তা ভালোই তো, দুমুঠো চাল বেশি নেবেন। এ মানুষের সঙ্গে কে তর্ক করিবে? তোমাকে নিয়ে আর পারা যায় না, গছাবে তবে ছাড়বে আর কি। এই এতক্ষণে যে চিনতে পেরেছেন আমায়, এর জন্যে ধন্যবাদ। রাত্রে কল্যাণী পরেশকে দেখায় শাড়িখানা, সোনালি জরির তাবিজ পাড় টাঙ্গাইল শাড়ি। ভাবিয়াছিল পরেশ রাগ করিবে, কত তর্ক করিতে হইবে, কিন্তু ব্যাপারটা হইল অন্যরকম। বাহ, বেশ কাপড় বলিয়া 1 মিনিটের মধ্যে পাশ ফিরিয়া ঘুমাইয়া পড়িল পরেশ। যেন কল্যাণী শাড়ি পাইয়া আনন্দে গদগদ হইয়া উঠিয়াছে, অতএব তাহার আর গ্রাহ্য করিবার কিছু নাই। কল্যাণীর সামনে যাই করুক, দয়া করিয়া যে নীরেনের সামনে বিরক্ত প্রকাশ করে না পরেশ, এই ঢের। বরং হাসি খুশি করিয়াই কটা দিন কাটে। কল্যাণীর মনের মতো করিয়াই আয়োজন করিয়া আনে পরেশ। দিব্য হইচই করিয়া খাওয়া দাওয়া হয়। সন্ধ্যার পর জ্যোৎস্নায় বেড়াইতে যাওয়া হয় সপরিবারে। শহরতলির এই অঞ্চলটা কলকারখানা বহুল হইলেও রাত্রে মনোরম দেখায়। পুলকিতা কল্যাণী বলে, এত দিন রয়েছে এখানে, রাত্রে যে বেড়ানো যায় এ কিন্তু ভাই কখনো জানি না। আশ্চর্য! আচ্ছা, নতুন দা, এতে তো আর পয়সা খরচ হয় না, বেরোলেই তো পারো। কিপটে বলিয়া পরেশকে যখন তখন ঠাট্টা করেন নিলেন। সংসারের যা কিছু ত্রুটি ধরা পড়ে সবই পরেশের কুঁড়েমি আর কিপটেমির ফল বলিয়াই ধরিয়া লইয়া হাসাহাসি করে কল্যাণীর সঙ্গে। পরেশ যা উত্তর দেয় সেটাও সরস। যাইবার আগের দিন কিন্তু কিছুতেই আর কল্যাণীকে হাসানো গেল না। কি যেন এক মামলায় হারিয়া সর্বশান্ত হইয়াছে সে, এমনি ভাব। বাকপটু নীরেনের সদা তৎপর সরস পরিহাসগুলাও যেন অকেজু হইয়া ফিরিয়া আসে। শেষ পর্যন্ত পরেশকে বলিতে হয়, কি গো, তোমার যে দস্তুর মতো বিরহ লেগে গেল। পরিহাস বটে, তবু কিছুটা ঈর্ষা জড়ানো আছে। কিন্তু কথাটা কি নিতান্তই পরিহাসের? রুক্ষ একঘেয়ে জীবনে এতটুকু সরসতার প্রলেপই কি কম মূল্যবান? যাক, তাই বলিয়া বিরহটা এত জোরালো হওয়া উচিত নয় যে মানুষটা উপস্থিত থাকিতে থাকিতেই বিরহের বাষ্পে কণ্ঠ রুদ্ধ হইয়া কণ্ঠ বন্ধ হইয়া আসিবে। এটা যেন নিতান্তই বাড়াবাড়ি। একই মন খারাপ হইয়াছে কল্যাণীর। পরদিন আবার ঘটিল একটা বিশ্রী ঘটনা। সোনার বোতাম শুদ্ধ সিল্কের শার্টটা পরশুনা কবে যেন দালানের আলনায় রাখিয়াছিল নীরেন। এমন তো প্রতিদিনই রাখে। খোঁজ করিয়া গিয়া কে দেখে জামা আছে, বোতাম নাই। অথচ ঝি চাকর বলিতে কিছুই নাই কল্যাণীর সংসারে। খোয়া গেল বোতাম জোড়াটা, আর ঠিক সেইটাই যেটা নীরেনের বিবাহের আশীর্বাদী জিনিস। সারা সকাল সারা বাড়ি তোলপাড় করিয়া বেড়ায় পরেশ। সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়া পড়ে। পরেশের বাড়ি বেড়াইতে আসিয়া ক্ষতিগ্রস্ত হইল নীরেন। এটা যেন পরেশেরই কি একটা অপরাধ।
কল্যাণীও চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করিয়া যায়। নীরেন নিজে কিন্তু খোঁজাখুঁজির মধ্যে যায় না, গুম হইয়া থাকে। বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে, কি যেন অগাধ ক্ষতি হইয়াছে তার। অথচ সামান্য একজোড়া বোতাম, ভরি দেড়েকের বেশি সোনা নাই তাহাতে। এইটুকু ক্ষতি যদি সত্যি আমার মারাত্মক নয় নীরেনের পক্ষে, বিবাহে পাওয়া জিনিস বলিয়াই কি? খুঁজিয়া খুঁজিয়া শেষ পর্যন্ত হাল ছাড়িয়া দেয় পরেশ। প্রায় কাহিল হইয়া বসিয়া পড়িয়া বলে, না, কোথাও পাওয়া গেল না। আশ্চর্য। আশ্চর্য হবার কিছুই নেই, নীরেন গম্ভীর মুখে বলে। জানতাম পাওয়া যাবে না, মিথ্যে খাটলে। তার মানে কি নরেন? আহত স্বরে পরেশ বলে। তোমার কথার টোনটা তো ভালো নয়। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহের কথা হচ্ছে না। জামায় পরানো বোতাম রাতারাতি উড়ে গেলে খাটের তলা ট্রাঙ্কের পিছনে খুঁজে বেড়ানো নেহাত বাজে খাটুনি, এই কথাই শুধু বলেছি আমি। পরেশ ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে, দেখো নীরেন, গরিব হইলে ইতর হয় না। যাক, খুব শিক্ষা হলো। শিক্ষা আমারও কিছু কম হলো না নতুনদা, তবে দুঃখের শিক্ষা। যাক, অভিজ্ঞতার মূল্যও সর্বদা দিতে হয় বই কি। কিন্তু অনুরোধ করছি, আর অনর্থক খোঁজাখুঁজি করে বেশি শো করো না। তুমি কি বলতে চাও? আমি আর এক তিলও কিছু বলতে চাই না। দয়া করে আলোচনা বন্ধ করো নতুনদা, আর ভালো লাগছে না। দ্বিতীয় আর কোনো কথা না বলিয়া কোথায় যেন বাহির হইয়া যায় নীরেন। নীরেন বাহির হইবা মাত্র পরেশ রান্নাঘরের দরজায় হাসিয়া ভীষণ মুখে বলে, তোমার সঙ্গে কথা আছে, শুনে যাও। কি কথা? ভারী ক্ষীণ লাগে কল্যাণীর কণ্ঠস্বর। কাল যে 32 টাকা দিলে, কোথায় পেয়েছো সে টাকা? ছিল। ছিল? কিন্তু এমন কোথায় ছিল বলতে পারো যে এতদিন ধরে এই সংসারে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে রাখতে পেরেছ? লতিকার কাছে রেখে দিয়েছিলাম। কল্যাণী, তাকাও আমার দিকে, মুখ তোলো, তোলো মুখ। ছি কল্যাণী, এত ইতর হয়ে যেতে পারো তুমি? এ যে কল্পনার বাইরে। উফ, এই মাত্র বড় মুখ করে বলে এলাম, গরিব হলেও ইতর হওয়া যায় না। দুই হাতে চুলের মুঠি চাপিয়ে ধরিয়া টানতে থাকে পরেশ। রগের শিরা ওঠা রক্তচক্ষু ভীষণ দর্শন মুখখানা দেখিয়া পরেশ বলিয়াছি না শক্ত। তুমি কি মনে করেছ আমি? আবেগে থরথর করিয়া পাংশু ঠোঁট দুইখানা কাঁপিয়া ওঠে কল্যাণীর। আমি? হা হা হা, শুধু আমি? যার জিনিস চুরি গেছে সেও কি মনে করতে বাকি রেখেছে? উফ ভগবান, কি মনে হচ্ছে জানো কল্যাণী, কারখানা থেকে আর যেন ফিরতে না হয়। মেশিনের দাঁতে আটকে বয়লারের মধ্যে পড়ে গিয়ে যেমন করে হোক এই ঘৃণ্য জীবন যেন শেষ হয়ে যায়। বলিতে বলিতে যেন নিজেকে আর সামলাইতে পারে না পরেশ। ঘৃণা ও ধিক্কারে তার তিক্ত কটু কথায় যত কিছু ভাষাজ্ঞান ছিল সবগুলো উচ্চারণের পর অবশেষে ঊর্ধ্বশ্বাসী কারখানায় ছুটে। কলের বাঁশি কি বাজিয়েছে আজ? পরেশ তো চলিয়া গেল। নীরেন সেই গেল আর ফিরিল না, নাকি ফিরিল বই কি? যাত্রার আয়োজন করিতেও তো আসার প্রয়োজন আছে। তাছাড়া আরও একটা প্রয়োজন কি নেই? বিদ্রুপের ছলে কল্যাণীকে দু একটা কথা শুনাইয়া দিবার ইচ্ছেটাকে দমন করিতে পারিল না কিছুতেই। বেশি কথা নয়, শুধু এইটুকু, শ্রদ্ধা করিয়া ভালোবাসিয়া কেউ একখানি শাড়ি উপহার দিলে তোমার গ্রহণ করিতে আত্মসম্মানে আঘাত লাগে। কেমন লাগে না শুধু এইভাবে উঞ্ছবৃত্তি করতে? স্ত্রীলোক মাত্রই কি অভিনেত্রী? কল্যাণী, কিশোর বালিকার মতো সহজ সরল কল্যাণী,
অন্তত নীরেনের ধারণা ছিল তাই। সেই কল্যাণী যেন আকাশ হইতে আছাড় মারিয়াছে নীরেনকে। চোখ বুঝিয়া অস্বীকার করিবার পথ রাখে নাই। সরল শব্দটার অপব্যবহার করিয়া কাজ নেই। ঘরের মেঝেই অপরাধের প্রমাণপত্র ফেলিয়া রাখিয়া যে নিশ্চিন্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে পারে, মূর্খ বলাই উচিত তাহাকে। মূর্খ কল্যাণী রাতারাতি সাকরা ডাকিয়া বোতাম জোড়াটা বিক্রয় করিয়া ফেলিবার মতো বুদ্ধি খরচ করিতে পারিল না সাকরার হাতে লেখা রসিদটুকু লুকাইতে। রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান সযত্নে তুলিয়া রাখিল নিজেরই ঘরে। অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় ছিল না। আপাতত পুরা টাকাটা শোধ করে নেই বলিয়াই বোধ করি সাকরা মহোদয় এটুকু কল্যাণীর কাছে রাখিয়া গিয়াছিল। পরেশের খোঁজাখুঁজির প্রচণ্ড কাণ্ডে বাহির হইয়া পড়িয়াছে। পকেট হইতে সেই প্রমাণপত্রটুকু বাহির করিয়া লয় নীরেন। কিছু না, কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলিয়া প্রশ্ন করিবে, এ বস্তুটা কি? দেখা যাক কল্যাণীর দিক হইতে বলিবার মতো কি আছে। জিভের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন ভাষা সাজাইয়া লইয়া রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়ায় নীরেন। দাঁড়ায় না, দাঁড়াইয়া পড়ে। কই সেসব কথা কই? অতি বাকপটু নীরেনের বাক্যহরণ করিয়া লইল কে? শুনাইয়া দিবার মতো তীক্ষ্ণ ভাষা দূরে থাক, ডাকিবার মতো কণ্ঠস্বরও থাকে না যে। ঘরের বাহিরে দাঁড়াইয়া অমন নিষ্পলক দৃষ্টিতে তাকাইয়া থাকে কেন ঘরের ভিতর অবাঞ্ছিত ব্যক্তিটির মুখপানে? কি আছে সেই মুখে? লজ্জা, অপমান, ভয়? হয়তো তাই, কিন্তু শুধুই কি তাই? মুখের ভাষা পাঠ করিবার মতো বিদ্যা আছে নীরেনের। না থাকিলে অতক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়া থাকে কেন? চাহিয়া চাহিয়া এক সময় হঠাৎ হেঁট হইয়া একটা প্রণাম রাখে দরজার বাহিরে। জ্বলন্ত উনানের সামনে বসিয়া আছে কল্যাণী। এপাশ হইতে মুখের অর্ধাংশটুকুই দেখিতে পাওয়া যাইতেছে মাত্র। অর্ধাংশই বা কোথায়? আগুনের আভায় আলো ছায়ার খেলা, বিশীর্ণ গালের একটু কোণ, চোয়ালের হাড়ের একটা কঠিন রেখা, একটি মাত্র অবনমিত আখি পল্লব, রগের কাজ ঘেঁষা উড়ন্ত কয়গাছি রুক্ষকে সেইটুকু। ইহার উপারেই কি লিখা রইয়াছে কল্যাণীর সারা জীবনের ব্যর্থতার ইতিহাস, ধ্বংসের ইতিহাস? আঁকা রইয়াছে নিরুপায় মনুষ্যত্বের গ্লানি। নীরেন পাঠোদ্ধার করিয়াছে সেই প্রস্তরীভূত অনুক্ত কাহিনীর। কিন্তু করিলেই বা কি? সভ্য সামাজিক মানুষ মাত্রেই নিরুপায় নয়। নীরেনেরই কি উপায় আছে সেটুকু জানাইয়া যাইবার? যেমন নিঃশব্দে আসিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া যায় নীরেন, সুটকেসটা নিজের হাতে লইয়া। কুলি ডাকিয়া হইচই করিতে ইচ্ছা হয় না যেন। শুনেছ কাণ্ড? নীরেন কি বলে গেল? কারখানা হইতে হই হই করিয়া বাড়ি ফেরে পরেশ। কল্যাণীকে ডাকিয়া বলে, আরে শোনো না ছাই, দেখেছ বড়লোকের বড় কাণ্ড? জামার ইনসাইড পকেটে বোতাম পুরে রেখে বাবু রব তুলে দিলেন চুরি গিয়াছে। আরে বাবা, ঝি নেই, চাকর নেই বাড়িতে, চুরি অমনি গেলেই হলো। নেহাদামি ভালো মানুষ, তাই এ যাত্রা তোরে গেলেন বাছাধন। অন্য লোকের পাল্লায় পড়লে আজ লাঠালাঠি হয়ে যেত। অবশ্যই মিথ্যি বলবো না, ক্ষমাও চেয়ে গেল বিস্তর। স্টেশনে যাবার আগে দেখা করে গেল কিনা কারখানায় গিয়ে। সকালবেলা সেই সন্দেহের ভাবটা প্রকাশ করার দরুন খুব মুচড়ে গেছে দেখলাম। বার বার করে ক্ষমা চেয়ে গেল।
জুতো মেরে গরুদানার কি? আপন খেয়ালে বকিয়া যায় পরেশ। কল্যাণীর নীরবতা লক্ষ্যই করে না, কিংবা ইচ্ছা করিয়াই করে না। নিজের কঠিন ব্যবহারের স্মৃতিটা ভুলাইয়া দিতে চায় কতগুলো মুখের কথা কইয়া। লক্ষ্য করিলে দেখিতে পাইত, কিন্তু কি জানি পাইত কিনা। দেখিবার চোখ সকলের থাকে কি? সকলের ক্ষমতা থাকে মুখের ভাষা পাঠ করিবার?